আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। অন্যের জন্য ফাঁদ তৈরির সময় প্রাণ গেল ইসরায়েলি সেনার। ইরানের কাছে এখনো রয়ে গেছে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম। আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠিন শর্ত। কুর্দিস্তানের যোদ্ধাদের নতুন অধ্যায়ের সূচনা, এরদোয়ানের সাফল্য। টিকটক অ্যাকাউন্ট ডিলিট না করায় মেয়েকে গুলি করলেন বাবা। এবার বিস্তারিত। দক্ষিণ গাজা উপত্যকায় এক দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। নিহতের নাম ক্যাপ্টেন রেই বিরান। তিনি গোলানি ব্রিগেডের রিকনিউসেন্স ইউনিটে টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ইসরায়েলের সোরাশিম শহরের বাসিন্দা ছিলেন। জানা গেছে, গাজার খান ইউনিসে চলমান সামরিক অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যদের ব্যবহৃত ঘাঁটি বলে সন্দেহভাজন কয়েকটি ভবনে মাইন বসানোর কাজ করছিল ইসরায়েলি সেনারা। উদ্দেশ্য ছিল ভবনগুলো ধ্বংস করে দেয়া, যাতে সেগুলো আর ব্যবহার করতে না পারে হামাস। মাইন বসানোর কাজ শেষ হওয়ার প্রায় 2 ঘন্টা পর হঠাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ক্যাপ্টেন রেই বিরান স্প্লিন্টারের আঘাতে আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। আইডিএফ জানিয়েছে ঘটনাটি এখনো তদন্তাধীন এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। ইসরায়েলি সশস্ত্র বাহিনীর হিসাব অনুযায়ী গাজায় অভিযান চলাকালে প্রায় 888 জন আইডিএফ সদস্য নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, গত 22 মাসে গাজায় এই যুদ্ধে অন্তত 887 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এদিকে সংবাদ সংস্থা এপির তথ্য অনুসারে এখন পর্যন্ত মৃত্যু 888 জনে পৌঁছেছে। এদিকে ইরানে গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ধারণা করছে ইসরায়েল। আর এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার হওয়ার আশঙ্কা করছে দেশটি। বৃহস্পতিবার জ্যেষ্ঠ এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এমন খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। 30,000 পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বোমার মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিতে অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে দিয়েছি। প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই দাবি করা হচ্ছে। যদিও শন পার্নেল তার এই দাবি প্রমাণে এখনো কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। পার্নেল বলেন, গোয়েন্দা বিশ্লেষণের হিসাব অনুযায়ী আসল সময়টা সম্ভবত 2 বছরের কাছাকাছি। ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনো ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। তবে ওই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি সে ইউরেনিয়াম সংগ্রহ করার চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবার হামলা চালাবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাসচিব রাফায়েল গ্রোসি বলেন, হামলার আগেই ইরান তাদের অনেক ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছিল। তবে ইসরায়েলি ওই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, এটা সম্ভব নয়, কারণ এটা করা অনেক কঠিন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে। শুক্রবার তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ শর্তের কথা জানিয়েছেন। ফরাসি দৈনিক লে মদে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আলোচনার পথ রুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই স্বীকার করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে। তিনি জানান, কূটনৈতিক যোগাযোগ সবসময় চলমান ছিল এবং এখনো কিছু বন্ধু রাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে, কিন্তু কূটনীতি একমুখী হতে পারে না। আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলা ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এসব ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা ক্ষতিপূরণের দাবি করার অধিকার রাখি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণে পরিচালিত হয়। এতে এখন পর্যন্ত কোনো সামরিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। এটি শুধু স্থাপনার বিষয় নয়, বরং এটি একটি জাতির অদম্য ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। তিনি পশ্চিমা দেশের সমালোচনা করে বলেন, আইএই এর অধীনে পরিচালিত স্থাপনার উপর হামলা এবং পশ্চিমা দেশগুলোর নীরবতা আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত। এদিকে কুর্দিস্তানে বিরাট সাফল্য পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। দেশটির বিরুদ্ধে 40 বছর ধরে সশস্ত্র সংগ্রাম চালানো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে। গোষ্ঠীটির এই সংগ্রামে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইরাকের কুর্দিস্তানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে 20 থেকে 30 জন পিকেকে যোদ্ধার অস্ত্র ধ্বংস করার কথা রয়েছে। এই প্রতীকী প্রক্রিয়াটি কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হচ্ছে। গ্রীষ্মকাল জুড়ে এটি চলবে বলে আশা করা হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত গোটা অঞ্চলের জন্য
সুফল বয়ে আনবে। পিকেকের কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালান এক ভিডিও বার্তায় এই উদ্যোগকে সশস্ত্র যুদ্ধ থেকে গণতান্ত্রিক রাজনীতি ও আইনের পথে রূপান্তর হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি এটিকে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। এর আগে গত মে মাসে 4 দশকের সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বিলুপ্ত ঘোষণা করে পিকেকে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, আমরা সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করছি, তুর্কি কুর্দি সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার সময় এসেছে। সংগঠনটি আরও জানায়, এখন থেকে কুর্দি রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক কুর্দি জাতি গঠনের দায়িত্ব গ্রহণ করবে। পিকেকে তাদের ঐতিহাসিক মিশন শেষ করেছে। এদিকে পাকিস্তানের টিকটক অ্যাকাউন্ট ডিলেট না করায় 16 বছর বয়সী এক কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা। শুক্রবার পাকিস্তান পুলিশ এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, এমন খবর প্রকাশ করেছে এএফপি। ঘটনাটি ঘটেছে রাজধানী ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বাবা টিকটক ব্যবহার না করার জন্য মেয়েকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু মেয়ে নির্দেশ না মানায় তাকে গুলি করে হত্যা করা হয়। এএফপিকে দেয়া এক বিবৃতিতে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল পরিবার, তবে তদন্তে বেরিয়ে আসে বাবা নিজেই গুলি করে মেয়েকে হত্যা করেছেন এবং ঘটনাটিকে ওনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার জন্য খুন বলে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এটি পাকিস্তানের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক নারকীয় হত্যাকাণ্ডের মধ্যে নতুন সংযোজন। গত মাসেও এক 16 বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ, যার লাখ লাখ অনুসারী ছিল, নিজ বাড়িতে খুন হন। জানা গেছে, এক যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি এ বর্বরতার শিকার হন। সানা ইউসুফ টিকটকে নিয়মিত ভিডিও আপলোড করতেন, কখনো পছন্দের ক্যাফে, কখনো রূপচর্চার প্রসাধনী, আবার কখনো ঐতিহাসিক পোশাকে নিজেকে তুলে ধরতেন। 2025 সালের মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে শুধুমাত্র 30% নারী স্মার্টফোন ব্যবহার করেন, যেখানে পুরুষদের মধ্যে এ হার 58%। বিশ্বে এটি সর্বোচ্চ ব্যবধান। অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ একাধিকবার টিকটক অ্যাপ নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। বিশেষ করে এলজিবিটিকিউ কন্টেন্ট ও যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও নিয়ে তৈরি হয়েছে প্রবল সমালোচনা। এর আগে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে এক বাবা 14 বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন টিকটকে ভিডিও আপলোডের অভিযোগে। পরে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।